স্বাধীনতার ঘোষক কে, কে ঘোষক নয়, এটি নিয়ে যে বিতর্ক করা হয়, তার মধ্যে দিয়ে কি শেখ মুজিবকে বড় ছোট করা যাবে মাননীয় স্পিকার? আমরা যদি এই জায়গাটি বিতর্ক দূর করে দিতে পারি, আমি মনে করি এইখানে এই ধরনের কোনো বিতর্ক আনা উচিতই নয়, আনা কোনো উচিতই নয়। কারণ এর মধ্যে দিয়ে কি স্বাধীনতা অর্জন হয়েছে? দীর্ঘ 20 বছর শেখ মুজিবের যে কষ্টার্জিত সংগ্রাম, লড়াই সংগ্রাম এদেশের মানুষের অধিকারের জন্য, সেটা তো অস্বীকার কোনো পথ নাই, সেটা কেউ অস্বীকার করে না মাননীয় স্পিকার, সেটিকে অস্বীকার করার কোনো জায়গা নাই। যে কারণে আমি মাননীয় প্রধানমন্ত্রী এখানে আছেন, আমি মনে করি যে এই বিষয়গুলো আমাদের যে জাতির মধ্যে ক্ষত সৃষ্টি করছে, এগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আজকে সারা বাংলাদেশ এটি অস্বীকার করার পথ নাই, দুর্নীতি একেবারে প্রাতিষ্ঠানিক রূপ ধারণ করেছে। মাননীয় স্পিকার, আজকে বাংলাদেশের ভয়াবহ আকারে আপনার ধর্ষণ ব্যাপক আকার ধারণ করেছে। মাননীয় স্পিকার, আমার জন্য বক্তব্য দেওয়া কিন্তু সত্যি খুব কঠিন, বলতে কোনো দ্বিধা নাই। জাতীয় নেতৃবৃন্দদেরকে আমাদেরকে সম্মান এবং মর্যাদা অবশ্যই দিতে হবে। আমাদের চলার জীবনে অনেক ত্রুটি বিচ্যুতি থাকবেই, এটি স্বাভাবিক। একটি দেশ পরিচালনার ক্ষেত্রে ভুল ত্রুটি হবে, এটি স্বাভাবিক। আমি কোথা থেকে শুরু করব আমি বলতে পারছি না, তবে আমি মাননীয় প্রধানমন্ত্রীর মায়ের লিখা একটি প্রবন্ধ থেকে আমার বক্তব্যটা আমি শুরু করতে চাই। মাননীয় স্পিকার, দৈনিক বাংলা 26শে মার্চ 1972 সালে প্রকাশিত। গত বছর 25শে মার্চ সকাল থেকে বাড়ির অবস্থা ভার ভার লাগছিল। দুপুর তখন প্রায় 12:30। আমাদের বাসার সামনে দিয়ে সৈন্য বোঝায় দুটো ট্রাক চলে গেল। দোতলা থেকে ট্রাকগুলো দেখে আমি নিচে নেমে এলাম। শেখ সাহেব তখনও আগত লোকদের সাথে কথাবার্তায় ব্যস্ত। তাকে ভিতর থেকে ডেকে মিলিটারি বোঝায় গাড়ি সম্বন্ধে বলতে দেখলাম পলকেই তার মুখটা ভীষণ গম্ভীর হয়ে গেল। পরক্ষণেই তিনি বেরিয়ে গেলেন। সমস্ত দিনটা কেটে গেল থমথমে ভাবে। এলো রাত, সেই অশুভ রাত। রাত 8:30টায় তিনি সাংবাদিকদের বিদায় দিলেন। আওয়ামী লীগের সহকর্মীদের কিছু কিছু নির্দেশ দিয়ে দ্রুত বিদায় দিলেন। রাত প্রায় 10টার কাছাকাছি কলাবাগান থেকে এক ভদ্রলোক এসে শেখ সাহেবের সামনে একেবারে আছড়ে পড়লেন। তার মুখে শুধু এক কথা, আপনি পালান, বঙ্গবন্ধু পালান। ভেতর থেকে তারা কথা শুনে শঙ্কিত হয়ে উঠল আমারও মন। বড় মেয়েকে, তার ছোট বোনটা সহ তার স্বামীর বাড়িতে পাঠিয়ে দিলাম। যাবার মুহূর্তে কি ভেবে যেন ছোট মেয়েটা আমাকে আর তার আব্বাকে জড়িয়ে ধরে কাঁদলো। শেখ সাহেব তার মাথায় হাত বুলিয়ে শুধু বললেন, বিপদে কাঁদতে নেই মা। তখন চারিদিকে সৈন্যরা নেমে পড়েছে, ট্যাঙ্ক বের করেছে পথে। তখন অনেকেই ছুটে এসেছিল 32 নম্বর রোডের সেই বাড়িতে। বলছিল, বঙ্গবন্ধু আপনি সরে যান। উত্তরে দৃঢ়ভাবে মাথা নেড়েছিলেন তিনি, না, কোথাও আমি যাব না। রাত 10টা থেকেই গোলাগুলি শুরু হয়ে গেল। দূর থেকে তখন গুলির শব্দ ভেসে আসছিল। দেখলাম প্রতিটি শব্দ তরঙ্গের সাথে সাথে শেখ সাহেবের সমস্ত ঘরটার মাঝে পাইচারি করছেন। অস্পষ্টভাবে তিনি বলছিলেন, এভাবে বাঙালিকে মারা যাবে না, বাংলা মরবে না। রাত 12টার পর থেকেই গুলির শব্দ এগিয়ে এলো। ছেলে মেয়েদের জানলা বন্ধ করে যে দেখতে পেলাম পাশের বাড়িতে সৈন্যরা ঢুকে পড়েছে। স্পষ্ট মনে আছে এই সময় আমি বাজের মতোই এক ক্ষুদ্র গর্জন শুনছিলাম, গো অন চার্জ। সেই সাথে সাথেই শুরু হলো অঝরে গুলি বর্ষণ। এই তীব্র গোলাগুলির শব্দের মধ্যেও অনুভব করলাম সৈন্যরা এবার আমার বাড়িতে ঢুকছে। নিরুপায় হয়ে বসেছিলাম আমার শোবার ঘরটাতে। বাইরে থেকে মুষলধারে গোলাবর্ষণ হতে থাকলো। এই বাড়িটা লক্ষ্য করে ওরা হয়তো এই ঘরটার মাঝেই এমনভাবে গোলাবর্ষণ করে হত্যা করতে চেয়েছিল আমাদেরকে। এমনিভাবে গোলাবর্ষিত হচ্ছিল, সমস্ত বাড়িটা যেন ধসে পড়বে। বারুদের গন্ধে মুখ চোখ জ্বলছিল। আর ঠিক সেই মুহূর্তে, সেই দুর্দান্ত মুহূর্তটিতে দেখছিলাম ক্রুদ্ধ সিংহের মতো সমস্ত ঘরটার মাঝে অবিশ্রান্তভাবে পায়চারি করছিলেন শেখ সাহেব। তাকে ওইভাবে রেগে যেতে আমি কখনো দেখিনি। রাত প্রায় 12:30টার দিকে ওরা গুলি ছুটতে ছুটতে উপরে উঠে এলো। এতক্ষণ শেখ সাহেব ওদের কিছু বলেননি, কিন্তু এবার অস্থিরভাবে বেরিয়ে গেলেন তিনি ওদের সামনে। পরে শুনেছি সৈন্যরা সেই সময় তাকে হত্যা করে ফেলতো যদি না কর্নেল দুহাত দিয়ে তাকে আড়াল করত। ধীর স্বরে শেখ সাহেব হুকুম দিলেন গুলি থামাবার জন্য। তারপর মাথাটা উঁচু রেখেই তিনি গেলেন তিনি নিচের তলায়। মাত্র কয়েক মুহূর্ত আবার তিনি উঠে এলেন উপরে। মেজো ছেলে জামাল এগিয়ে দিল তার হাতঘড়ি, মানিব্যাগ।
স্বল্প কাপড় গোছানো সুটকেস আর বেডিংটা তুলে নিল সৈন্যরা। যাবার মুহূর্তে একবার শুধু তিনি তাকালেন আমাদের দিকে, পাইপ আর তামাক হাতে নিয়েই বেরিয়ে গেলেন তিনি ওদের সাথে। সোফার নিচ থেকে, খাটের নিচ থেকে, আলমারির পাশ থেকে বেরিয়ে এলো কয়েকজন দল কর্মী। ওরা আস্তে আস্তে বলল, মাগো আমরা আছি, আমরা আছি। ওদের সকলের মাঝে দাঁড়িয়ে সে রাত কেঁদে ফেললেন বেগম মুজিব। বলেছিলেন, খোদার কাছে হাজার শুকুর, তোদের অন্তত ফিরে পেয়েছি, তোরা অন্তত ধরা পড়িসনি। এই পর্যন্ত বলেই তিনি শেষ করলেন সেই রাতের কথা। মাননীয় স্পিকার, 25শে রাত্রে সেদিন বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করা হয়েছিল এবং বাংলাদেশে অমানবিক পাকিস্তানি শাসকদের নির্বিচারে যে গণহত্যা চালিয়েছিল, আমি তার তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। মাননীয় স্পিকার, এই লেখাটি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর মায়ের লেখা। এখান থেকে যে মেসেজটি আমি পেয়েছি, আমার জন্ম মাননীয় স্পিকার 60-এর দশকে। আমি 71-এর মুক্তিযুদ্ধের সময় প্রাইমারি স্কুলের ছাত্র। 1975 সালের 15ই আগস্ট যখন বঙ্গবন্ধু শেখ মুজিব হত্যাকাণ্ডের শিকার হন, তখন আমি ক্লাস 8-এ মাত্র পড়ি। রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুলের ছাত্র। ওই সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন ডক্টর মাজাহারুল ইসলাম। ওর ছেলে চয়ন ইসলামের সংসদের সদস্য ছিল, সে আমার বন্ধু, আমরা একই ক্লাসে পড়ালেখা করেছি। মাননীয় স্পিকার, যে কারণেই এই যেদিন থেকে এই আলোচনা উত্থাপিত হয়েছে, আমাদের মাননীয় যোগাযোগ মন্ত্রী এই বক্তব্যের উদ্বোধন করেছেন এবং পরবর্তীতে সিনিয়র নেতৃবৃন্দরা ধারাবাহিকভাবে ওনার জীবনের স্মৃতিচারণ করছেন। নিঃসন্দেহে এটি আমি মনে করি যে প্রয়োজন ছিল। তবে আমি মাননীয় স্পিকার একটি কথা স্পষ্টভাবে বলতে চাই যে এইখানে 1971 সালের 25শে মার্চ বঙ্গবন্ধুর এই সিদ্ধান্ত ছিল সঠিক। উনি যদি পালিয়ে যেতেন, উনি যদি ভারতে আশ্রয় গ্রহণ করতেন, আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে এটা আমার মূল্যায়ন, ব্যক্তিগত মূল্যায়ন। উনি যদি পালিয়ে যেতেন, উনি যদি ভারতে আশ্রয় গ্রহণ করতেন, তাহলে আন্তর্জাতিক বিশ্বে পাকিস্তানি শাসকরা বলতো উনি বিচ্ছিন্নতাবাদী নেতা। উনি বাংলাদেশকে ভারত পাকিস্তান থেকে বিচ্ছিন্ন করতে চাই, যেটি উনি বুঝেছিলেন যে বাংলাদেশ থেকে তিনি যদি আত্মগোপন করে হত্যাকাণ্ডেরও শিকার হয়ে যেতে পারতেন। তিনি ছিলেন সেই সময় সংখ্যাগরিষ্ঠ জনগণের নির্বাচিত নেতা। পাকিস্তানিরা তার হাতে ক্ষমতা দেয়নি, যে কারণেই 71-এর মুক্তিযুদ্ধ শুরু হয়ে গেছিল। এইটি ছিল তার সঠিক সিদ্ধান্ত। আজকে আমাদের বিতর্ক তৈরি হয়। মাননীয় প্রধানমন্ত্রী এখানে বলেছেন স্বাধীনতার ঘোষক কে, কে ঘোষক নয়, এটি নিয়ে যে বিতর্ক করা হয়, তার মধ্যে দিয়ে কি শেখ মুজিবকে বড় ছোট করা যাবে? মাননীয় স্পিকার, আমরা যদি এই জায়গাটি বিতর্ক দূর করে দিতে পারি, আমি মনে করি এইখানে এই ধরনের কোনো বিতর্ক আনা উচিতই নয়, আনা কোনো উচিতই নয়। কারণ এর মধ্যে দিয়ে কি স্বাধীনতা অর্জন হয়েছে? দীর্ঘ 20 বছর শেখ মুজিবের যে কষ্টার্জিত সংগ্রাম, লড়াই সংগ্রাম এদেশের মানুষের অধিকারের জন্য, সেটা তো অস্বীকার কোনো পথ নাই। সেটা কেউ অস্বীকার করে না মাননীয় স্পিকার, সেটিকে অস্বীকার করার কোনো জায়গা নাই। যে কারণে আমি মাননীয় প্রধানমন্ত্রী এখানে আছেন, আমি মনে করি যে এই বিষয়গুলো আমাদের যে জাতির মধ্যে ক্ষত সৃষ্টি করছে, এগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। মাননীয় স্পিকার, আমাকে সময় দিয়েছেন মাত্র কয়েক মিনিট, আমাকে একটু সময়টা বাড়িয়ে দিবেন মাননীয় স্পিকার। আমি বিশেষ করে এই সংসদে এই আলোচনার জন্যই কিন্তু আজকে এসেছি। আমি অত্যন্ত মনোযোগ সহকারে জাতীয় নেতৃবৃন্দের কথা কিন্তু আমি শুনছিলাম মাননীয় স্পিকার। এখানে মাননীয় স্পিকার দেখেন, মহামান্য রাষ্ট্রপতি তার ভাষণে 15 পৃষ্ঠায় বলছেন, রাজনৈতিক মতাদর্শের রাজনৈতিক মতাদর্শের যত অমিলই থাকুক না কেন, বঙ্গবন্ধু কোনো বিরোধী দলের নেতাকে কটাক্ষ করে কিছু বলতেন না, বরং তাদেরকে যথাযথ সম্মান দিয়ে কথা বলতেন। রাজনৈতিক শিষ্টাচার তার জীবনের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য ছিল। মাননীয় স্পিকার, আমি এই প্রসঙ্গে পবিত্র কোরআনের বঙ্গবন্ধুর এই যে দর্শন, যেটি মহামান্য রাষ্ট্রপতি তার ভাষণে উল্লেখ করেছেন, আল্লাহ পাক পবিত্র কোরআনের সূরা হুজুরাতের 11 নম্বর আয়াতে বলছেন, মুমিনগণ, কেউ যেন অপর কাউকে উপহাস না করে, কেননা সে উপহাসকারী অপেক্ষা উত্তম হতে পারে। কোন নারী অপর নারীকে যেন উপহাস না করে, অপেক্ষা শ্রেষ্ঠ হতে পারে। তোমরা একে অপরকে দোষারোপ করো না, একে অপরকে মন্দ নামে ডেকো না। কেউ বিশ্বাস স্থাপন করলে তাদের মন্দ নামে ডাকা গুনাহ, যারা এই কাজ করে তওবা না করে তারা জালেম। মাননীয় স্পিকার, আমি মনে করি কোরআনের আয়াতের সাথে বঙ্গবন্ধু শেখ মুজিবের এই যে মহামান্য রাষ্ট্রপতি যে অংশটুকু বলেছেন, হুবহু মিল আছে। উনি বিরোধী দলের নেতাদেরকে সম্মান করতেন, উনি কটাক্ষ করতেন না, সমালোচনা করতেন না, উপহাসও করতেন না, বরং অন্যান্যদেরকে স্নেহ করতেন, শ্রদ্ধা করতেন, সম্মান করতেন। ওনার বিভিন্ন লিখনী থেকে আমরা পাই। মাননীয় স্পিকার, মহামান্য রাষ্ট্রপতি এখানে তার বক্তব্যের একেবারে শেষ প্রান্তে উনি যেটি বলে
মাননীয় সদস্য 4 মিনিট বলুন। একটু দেন মাননীয় স্পিকার। বলুন। এখানে মহামান্য রাষ্ট্রপতি বঙ্গবন্ধুর জীবন ভাবনা ও রাজনৈতিক দর্শনের মর্মার্থ সবার কাছে ছড়িয়ে দেওয়ার জন্যই এই মুজিব বর্ষ উদযাপন করা হচ্ছে। মাননীয় স্পিকার, ঠিক আছে, অবশ্যই 1 বছর ব্যাপী এটি যথার্থভাবে ছড়িয়ে দেওয়ার জন্য আয়োজন করেছেন। একটা সারা বিশ্ব মহাসংকটের মধ্যে বাংলাদেশও সেখান থেকে বিচ্ছিন্ন নয়, আমরাও একটা মহাসংকট মোকাবেলা করছি। পাশাপাশি এই শতবর্ষ পালন উপলক্ষে আমাদের উচিত ছিল রাষ্ট্র মেরামতের পদক্ষেপ গ্রহণ করা। আজকে সারা বাংলাদেশ এটি অস্বীকার করার পথ নাই, দুর্নীতি একেবারে প্রাতিষ্ঠানিক রূপ ধারণ করেছে। মাননীয় স্পিকার, আজকে বাংলাদেশের ভয়াবহ আকারে আপনার ধর্ষণ ব্যাপক আকার ধারণ করেছে। মাননীয় স্পিকার, শুধু এখানেই শেষ নয়, আজকে সুশাসনের বড় অভাব রয়েছে। আজকে বাংলাদেশের গণতান্ত্রিক অবস্থা আমাদের উচিত ছিল এই বছরে এগুলোকে রিপেয়ার করার, মেরামত করার পদক্ষেপ গ্রহণ করা। মাননীয় স্পিকার, এখানে মহামান্য রাষ্ট্রপতি বলছেন গণতান্ত্রিক প্রতিষ্ঠান রূপ দিতে 26 পৃষ্ঠায় গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে রাজনৈতিক দলগুলোকে পরমত সহিষ্ণুতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ, সংস্কৃতি গড়ে তুলতে হবে। এইটি মহামান্য রাষ্ট্রপতি তার মূল্যবান ভাষণে দলিলের মধ্যে কথাটি উল্লেখ করেছেন। আজকে আমাদেরকে বিবেচনা করতে হবে যে আজকে আমাদের এই জায়গাগুলো আমরা নষ্ট করে ফেলেছি, নষ্ট হয়ে গেছে, কিভাবে এই জায়গাগুলোকে আমরা ফিরিয়ে আনবো। এটি কিন্তু আজকে আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মুজিব বর্ষে। আজকে পাশাপাশি যেমন বঙ্গবন্ধুর জীবনে নিয়ে আমরা আলোচনা করব, পাশাপাশি এই জায়গাগুলোকে আমরা কিভাবে নিশ্চিত করব সেটির ব্যাপারে আমাদের পরিকল্পনা থাকতে হবে। উন্নয়ন ও শান্তির জন্য উনি 20 পৃষ্ঠায় ওনার বক্তব্যে বলছেন উন্নয়নের জন্য শান্তি, নিরাপত্তা নিশ্চিতকরণ, গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠা করতে হবে। এটি উনি মাননীয় স্পিকার ওনার বক্তব্যের মধ্যে বলছেন। অবশ্যই অবশ্যই আমি মনে করি যে এই ব্যাপারগুলোর জন্য আমাদের আরো উদ্যোগী হতে হবে, আরো দায়িত্বশীল হতে হবে। মাননীয় স্পিকার, পবিত্র কোরআনের সুস্পষ্ট একটি অংশ থেকে আপনাকে বলছি, এটি কিন্তু ফান্ডামেন্টাল। আজকে সারা পৃথিবীতে দ্বন্দ্ব, সংঘাত, হানাহানির কারণ, প্রধান অন্যতম কারণ বাংলাদেশের যে আজকে রাজনৈতিক দলগুলির মধ্যে হানাহানি সংঘাতের প্রধান অন্যতম কারণ এখানে পবিত্র কোরআনের তাফসিরের মধ্যে আমি পড়েছি মাননীয় স্পিকার, মতপার্থক্য, মতভেদ থাকবে, এটি স্বাভাবিক। পৃথিবীতে আল্লাহ পাক বর্ণ, গোত্র, গণ্য রাষ্ট্র সৃষ্টি করেছে। বলছে তোমাদের এই সমস্ত বর্ণ, গোত্র, রাষ্ট্র সৃষ্টির মধ্যে দিয়ে একে অপরকে জানার এবং চিনার তোমাদের পথ করে দিয়েছি। এটি কোনো দোষের নাই, মতভেদ, মতপার্থক্য থাকাটাই স্বাভাবিক। কিন্তু মাননীয় স্পিকার, তখনই ঝগড়া বিবাদ সৃষ্টি হয় যখন আমরা আমাদের যে প্রচলিত নিয়ম, নীতি, বিধানকে আমরা সীমা লঙ্ঘন করে যাই। মাননীয় স্পিকার, তখনই আমাদের মধ্যে ঝগড়া, বিবাদ, ফ্যাসাদ তৈরি হয়। আজকে মাননীয় স্পিকার এটা বলতে অপেক্ষা রাখে না। আমরা সংবিধান প্রণয়ন করেছি, সংবিধান যদি আমরা সঠিকভাবে আমরা অনুসরণ করি তাহলে কিন্তু ঝগড়া বিবাদগুলো থাকবে না। আমি চ্যালেঞ্জ দিয়ে বলে দিচ্ছি, আজকে নির্বাচন নিয়ে এত কথা হচ্ছে, নির্বাচন নিয়ে এত বিরোধ হচ্ছে। তত্ত্বাবধায়ক সরকার ছিল, তত্ত্বাবধায়ক সরকার ভালো না, আমরা আমাদের অধীনে নির্বাচন করব, ভালো কথা, কোনো অসুবিধা নাই। এই বিষয় নিয়েই তো এত সংঘাত, এত দ্বন্দ্ব, এত গোলমাল, এত ফ্যাসাদ। এই জায়গাগুলোকে আজকে যদি আমরা নিরসন করতে পারি, যে সংবিধানে আমাদের যে নির্দেশনা দেওয়া হয়েছে সেই নিদর্শন অনুযায়ী যদি আমরা চলতে পারি মাননীয় স্পিকার, তাহলে কিন্তু এই সংঘাত দ্বন্দ্বগুলো আমাদের কমে যাবে। মাননীয় স্পিকার, আজকে নিঃসন্দেহে 1947 সালে এই দেশ প্রথম উপনিবেশবাদ থেকে আমরা মুক্ত করেছিলাম। শেরে বাংলাকে ফজলুল হক হোসেন, শহীদ সরওয়ার্দী, অসংখ্য মুসলিম নেতারা যারা দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে দুটি রাষ্ট্র, দুই মাথায় পূর্ব পাকিস্তান এবং পাকিস্তান মিলে পাকিস্তান সৃষ্টি হয়েছিল। মাননীয় স্পিকার, তারই পথ ধরে 71 এসছে। কিন্তু এখানে ভুলে গেলে চলবে না মাননীয় স্পিকার, 1947 সালে যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে স্বাধীন হয়েছিল, মুসলমানদের জন্য যে স্বাধিকার, মুসলমানদের জন্য অধিকার প্রতিষ্ঠা, সেইটি ছিল মুখ্য উদ্দেশ্য। কিন্তু দুই প্রান্তে দুই দেশ থাকার কারণে সেটা পরবর্তীতে বিপর্যস্ত হয়েছে। পাকিস্তানিরা তাদের শোষণ, শাসন, নির্যাতন, নিপীড়ন আমাদের। মাননীয় সদস্য শেষ করবেন, 2 মিনিট। যে কারণে আমি আপনাকে বলবো যে অবশ্যই আমাদের জাতীয় নেতৃবৃন্দদেরকে আমরা সম্মান, মর্যাদা দিব, কাউকে উপহাস করার প্রয়োজন নাই। যার যে অবস্থান, মাননীয় প্রধানমন্ত্রী প্রায় বলেন সত্যকে মিথ্যাতে ঢাকা যাবে না, মাননীয়, এটা কোরআনের আয়াত। সুতরাং আমরা জয় ভাই চেষ্টা করি না কেন, আমরা কাউকে উপহাস করার, কাউকে খাটো করার, ছোট করার আমরা করতে পারবো না। আল্লাহ যাকে যে পর্যায়ে সম্মান দিয়েছেন, মর্যাদা দিয়েছেন, সেই সম্মান এবং মর্যাদা সেটা লঙ্ঘিত হবে না ইনশাল্লাহ। মাননীয় স্পিকার, সর্বশেষ একটি কথা বলবো যে আজকে বাংলাদেশে সবচেয়ে দুর্ভাগ্যজনক, এই কিছুদিন আগে ঢাকার একজন আমাদের সদস্যের যে চিত্র, বেহাল দশা দেখছি, এটা কল্পনা করা যায়। আজকে রাজনীতিতে সবচেয়ে দুর্বৃত্তায়ন, প্রতারণা, দুর্নীতি, জনগণের অর্থ লুটপাট করাকে রাজনীতি বলা যায় না মাননীয় স্পিকার। রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে গভীর জ্ঞান থাকতে হবে, জনগণের প্রতি দায়িত্ববোধের চরম আকাঙ্ক্ষা থাকতে হবে,
তাহলে পরে আমরা আমাদের কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছতে পারবো। আমি আর বক্তব্য না বাড়িয়ে সর্বশেষে বঙ্গবন্ধু শেখ মুজিবের বিধি আত্মার রুহের মাগফিরাত কামনা করে, তার শান্তি কামনা করে আমার বক্তব্য এখানেই শেষ করলাম। আমাকে বক্তব্য রাখার সুযোগ দেওয়ার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।